প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। বরাবরের মতো আজকের ক্লাসে আছি আমি পঙ্কজ কান্তি গুপ, সহকারী শিক্ষক, পুটিজুড়ি এসসি উচ্চ বিদ্যালয়, বাহবল, হবিগঞ্জ। আজ আমরা সমাসের ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে। বিগত তিনটি পর্বে আমরা সমাসের প্রতীতি, সমাসের পরিচিতি, বিভিন্ন ধরনের সমাস, তন্মধ্যে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সমাসের গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তৎপুরুষ সমাস। আজকে আমরা তৎপুরুষ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি অনুরোধ জানাবো আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা দেখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তৎপুরুষ সমাস বোঝানোর আগে প্রথমেই আমাদের ধারণা নেওয়া দরকার বিভক্তি সম্পর্কে, কারণ বিভক্তি না জানলে তৎপুরুষ সমাস ভালোভাবে বোঝা যায় না। আসো আমরা বিভক্তি কি এবং বিভক্তির সম্পর্কে একটু ধারণা নেব। আমরা কারক এবং বিভক্তির ক্লাসে বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করছি। আবারও একটু বিষয়টি ঝালাই করে নিচ্ছি। আমরা কি জেনেছিলাম? বিভক্তি জেনেছিলাম আমরা যে এমন একটি শব্দাংশ যেটি বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের অন্বয় সাধনের জন্য যে বাক্যাংশ, যে ক্ষুদ্র একটি অংশ ব্যবহার করা হয়, বর্ণযুক্ত করা হয়, তাকে বলা হয় বিভক্তি। আমরা একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো, আমরা বললাম এদিকে দিলাম রাজা আর এদিকে দিলাম আমরা পুত্র। আচ্ছা, রাজা পুত্র কথাটি কি শুনতে ভালো দেখায়? না, আমরা বলি কি রাজপুত্র। তখন আমরা কি করি? পুত্র। আমরা এই রাজার সাথে আমরা কি করি? একটি র ব্যবহার করি। এই যে রটা ব্যবহার করলাম, এটি কিন্তু বিভক্তি। আবার আমি যদি বলি মাকে ডাকো, তো এখানে মাকে ডাকো, এই যে কে যুক্ত হলো মার সাথে, এটি কিন্তু বিভক্তি। তাহলে বন্ধুরা, আশা করি বিভক্তিটা আবারও তোমরা মনে করতে পেরেছ। এখন আমরা দেখব আমাদের তৎপুরুষ সমাস জানতে গেলে আমাদের যে বিভক্তিগুলো জানা দরকার, এগুলো আমি একটু লিখে দিচ্ছি। আমি একটু মুছে ফেলি। তাহলে আমরা কি জানলাম? বিভক্তি হলো বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণযুক্ত হয়, এগুলোকে আমরা বলি বিভক্তি। আচ্ছা, আমাদের তৎপুরুষ সমাস জানতে গেলে কয়েকটি বিভক্তি দরকার। একটি হলো দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয়া বিভক্তি। আচ্ছা, দ্বিতীয়া বিভক্তিগুলো কি? কে, রে। তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি কি? দ্বারা, দিয়ে, কর্তৃক। আচ্ছা, তৃতীয়ার পরে চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি কোনগুলো? কে, রে। দ্বিতীয়ার মতোই, শুধুমাত্র সম্প্রদানের ক্ষেত্রে চতুর্থী হয়। পঞ্চমী বিভক্তি কোনগুলো? পঞ্চমী হলো, আমরা জানি, হতে থেকে যে, হতে থেকে যে। ষষ্ঠী বিভক্তি হলো, ষষ্ঠী বিভক্তি র এর। আর সপ্তমী বিভক্তি হলো অ, এ, তে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসগুলো যদি তোমাদের ধারণায় থাকে,
তাহলে আমি বলতে পারি তৎপুরুষ অত্যন্ত সহজ মনে হবে তোমাদের কাছে। আচ্ছা, এখন আমার মনে হয় এই জিনিসগুলো বোধহয় তোমাদের লেখা হয়ে গেছে ইতিমধ্যে। এখন আমরা যদি এভাবে বলি বিপদকে আপন্ন, আমি একটা উদাহরণ দেখাই। যেমন আমি লিখলাম বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন, বিপদাপন্ন। আচ্ছা, এখানে কি লোপ পেল? লোপ পেল এই কে। তাহলে কে যখন লোপ পেল তখন আমরা কি কে কোনটা পেলাম? দ্বিতীয়া, দ্বিতীয় বিভক্তি লোপ পেল, সুতরাং এটা হবে দ্বিতীয় তৎপুরুষ। বুঝতে পেরেছো? যেমন আরো উদাহরণ বলতে পারি আমরা মন দিয়ে গড়া, মন গড়া। এখানে যখন আমরা মন গড়া শব্দটা লিখব, মানে সমস্ত পদটা লিখব, তখন দিয়ে কিন্তু বাদ হয়ে গেল, সুতরাং এটি হয়ে যাবে তৃতীয় তৎপুরুষ। বা আমরা যদি বলি পুত্রের বধূ, আমরা যদি বলি পুত্রের বধূ, তাহলে কি হলো? পুত্রবধূ, পুত্রবধূ। এখানে পুত্রের র বাদ হলো, র হলে কি হয়? ষষ্ঠী বিভক্তি হবে, তাহলে হবে এটা ষষ্ঠী তৎপুরুষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন এখন স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এখন আমাদের যেটা জানা দরকার সেটি হলো, আমরা বিগত ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখেছো এবং তোমরা জানো, আমরা বলেছিলাম অর্থের দিক বিবেচনায় আমরা সমাসকে চিনি কিভাবে? পদ দ্বারা, পরপদ, পূর্বপদ, এগুলোর দ্বারা আমরা বুঝতে পারি। তো আমরা কয়েকটা জিনিস মনে রাখবো, যে তৎপুরুষ সমাসে মনে রাখবে পরপদের অর্থ, পরপদের অর্থ কি হয়? প্রধান হয়। পরপদ আমরা সহজে লিখতে পারি পরপদ প্রধান। আরেকটি হলো এখানে বিভক্তি লোপ পায়, বিভক্তি লোপ পায়। এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। এখন আসো আমরা, তাহলে আমাদের জানা দরকার বিভক্তি, আমরা জানলাম বিভক্তি কাকে বলে এবং কয়েকটি বিভক্তি আমরা লিখে দেখালাম, এবং আমরা বললাম যে তৎপুরুষ সমাসে কি কি জিনিস এখানে পরপদ প্রধান হয় এবং বিভক্তি লোপ পায়। এখন আমরা জানব তৎপুরুষ সমাস কত প্রকার। হ্যাঁ, তৎপুরুষ সমাস আমরা লিখে দিচ্ছি। তৎপুরুষ সমাস হলো 9 প্রকারের। তো 9 প্রকার তৎপুরুষ সমাস, এখন আমরা এই 9টি তৎপুরুষ সমাস লিখব। তো আমি সময়ের জন্য আমি বলি তোমাদেরকে, এর আগে আমরা লিখেছিলাম কি? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, আমরা কি লিখেছিলাম একটু লিখেই দেই। দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, 5 ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, 7। তারপরে হলো নিয় তৎপুরুষ, 8 হলো উপপদ তৎপুরুষ, আর 9 অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষ আমরা কয় ধরনের জানলাম? আমরা জানলাম দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, নিয় তৎপুরুষ, উপপদ তৎপুরুষ এবং অলুক তৎপুরুষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই 9 প্রকার তৎপুরুষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা জানব দ্বিতীয় তৎপুরুষ সম্পর্কে।
সহজ ব্যাপার হলো কি, আমরা কিছুক্ষণ আগে বিভক্তিগুলো তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। তো মূলত প্রতিটা তৎপুরুষে আমরা আগে বলছি বিভক্তি যদি লোপ পায়, যদি দ্বিতীয়া পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ পেয়ে কি হয়, দ্বিতীয়া তৎপুরুষ হয়। এখন আমরা এই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। আমি একটু মুছে ফেলি এই জায়গাটা। আমরা কি বলছিলাম, পূর্ব পদে যদি পূর্ব পদের দ্বিতীয়া বিভক্তি লোপ, লোপ মানে তো বুঝতে পেরেছো, উঠে যাওয়া, লোপ পেলে দ্বিতীয়া কি হয় মনে আছে তোমাদের নিশ্চয়ই, কে রে। আবার কি হয়, ব্যক্তি অর্থেও আমরা দেখব যে যখন আমরা ব্যক্তি অর্থে কি হয়, দ্বিতীয় তৎপুরুষ হয়। আমি পরবর্তী সংজ্ঞাগুলো আর লিখে দেব না, কারণ হলো কি জানো, কারণ একই জিনিস বারবার ঘুরে ফিরে আসবে। যেমন তৃতীয়ার ক্ষেত্রেও একই জিনিস আসবে, পূর্বপদের তৃতীয়া বিভক্তি লোপ পেলে। চতুর্থীর ক্ষেত্রেও একই অবস্থা, পঞ্চমীর ক্ষেত্রেও একই অবস্থা, ষষ্ঠীর ক্ষেত্রেও একই অবস্থা। সুতরাং তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি হলো দ্বিতীয় তৎপুরুষে কি বলছিলাম, পূর্বপদের বিভক্তি কে রে যদি লোপ হয়, বা অনেক সময় ব্যক্তি অর্থেও দ্বিতীয় তৎপুরুষ হয়। যেমন আমরা কয়েকটি উদাহরণ দিলে তোমরা বিষয়টি স্পষ্ট হবে। দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, বা রথকে দেখা, রথ দেখা। আবার আমি বলছিলাম কি, ব্যক্তি অর্থেও কখনো কখনো আমরা এটাকে বলবো দ্বিতীয় তৎপুরুষ। যেমন চিরকাল বেপিয়া সুখী, চিরসুখী। এখন আমরা আরো দুই একটি উদাহরণ যদি দেই, তোমাদের হয়তো আরেকটু স্পষ্ট হবে। যেমন পরলোকে গত, পরলোক গত, বা ক্ষণকাল বেপিয়া স্থায়ী, তাহলে হবে ক্ষণস্থায়ী। আমরা এবার যাব তৃতীয় তৎপুরুষের দিকে। তৃতীয় তৎপুরুষে আমরা কি বলছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তৃতীয় তৎপুরুষটা হয় কি, যদি পূর্বপদের তৃতীয়া বিভক্তি লোপ পায়, তাহলে তৃতীয় বিভক্তিটি কি, দ্বারা, মনে আছে তোমাদের, দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক যদি লোপ পায় আর উপকরণ বোঝানো হয়, তখনই আমরা তাকে বলবো তৃতীয় তৎপুরুষ। যেমন মন, আমি একটা উদাহরণ লিখে দিচ্ছি, মন দিয়ে গড়া, তাহলে হবে কি, মন গড়া। এখানে লক্ষ্য করো, দিয়া বিভক্তিটি কি হয়েছে, লোপ পেয়েছে। সুতরাং তাকে আমরা বলবো তৃতীয় তৎপুরুষ। দুঃখিত, এখানে আমি তৃতীয়া লিখি, এখানে হবে এটা তৃতীয় তৎপুরুষ। আরো কয়েকটি উদাহরণ তোমাদের দেই। শ্রম দ্বারা লব্ধ, শ্রম লব্ধ, এক দ্বারা ওন, এক ওন, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য, স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণ মণ্ডিত। তোমাদের বইয়ের 64 পৃষ্ঠায় আরো অনেকগুলো উদাহরণ আছে। সবগুলো উদাহরণ তোমরা যদি আয়ত্ত করার চেষ্টা করো তাহলে বিষয়টি স্পষ্ট হবে। আর একটি জিনিস মনে রাখবে যে উনহীন শূন্য, এইগুলো যদি উত্তর পদে হলে তখনও আমরা তাকে বলবো কি, তৃতীয় তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষটা আর দ্বিতীয় তৎপুরুষের ব্যাপারটা আমরা কারক বিভক্তি অংশে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। চতুর্থীতে কি হয়, চতুর্থীও কিন্তু কে রে দ্বিতীয়ের মতোই কিন্তু বিভক্তি। আবার আরেকটা জিনিস আছে এখানে, জন্য নিমিত্ত। আচ্ছা, এখন এটি কোন ধরনের হয় আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। যেমন ধরো, আরামের জন্য কেদারা, আরাম কেদারা, গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, গুরু ভক্তি।
এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানেও কিন্তু কে বিভক্তি, তাহলে দ্বিতীয়াতেও কে আছে, তাহলে কি হলো, এখানে গুরুকে যখন আমরা ভক্তি করি তখন কি সত্য ত্যাগ করে ভক্তি করা হয়। আচ্ছা, আর কি বললাম আমি, যেমন ধরো বসতের নিমিত্তে বাড়ি, বসত বাড়ি, হজের উদ্দেশ্যে যাত্রা, হজ যাত্রা, আমি কি বলেছিলাম, যদি জন্ম বা নিমিত্ত হয় তখন তাকে আমরা বলবো চতুর্থী তৎপুরুষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চমী তৎপুরুষে আমরা যদি যাই, এখন পঞ্চমীতে কোন বিভক্তিগুলো লোপ পায় তোমাদের জানা আছে নিশ্চয়ই। হতে থেকে যে, হতে থেকে আর হলো যে, আমরা কয়েকটি উদাহরণে যাই তাহলে বিষয়টি বুঝতে পারবে। আমরা যদি বলি যে বিলাপ থেকে ফেরত, বিলাপ থেকে ফেরত হলো বিলাত ফেরত, এখানে লক্ষ্য করো থেকে বা পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়, এখানে চেয়েটা লোপ পেয়েছে। বা আমরা যদি বলি সর্ব হতে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, বা স্কুল থেকে পালানো, স্কুল পালানো, এগুলো সবগুলোই পঞ্চমী তৎপুরুষের উদাহরণ। আমরা এবার যে তৎপুরুষ নিয়ে আলোচনা করব সেটি হলো ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষটার কোন বিভক্তিগুলো লোপ পাবে তোমরা এতক্ষণে হয়তো জেনে গেছো, কারণ আমি পূর্বেই তোমাদেরকে বলেছিলাম র এবং এর লোপ পায়। যেমন চায়ের, আমি একটা উদাহরণ দিই, রাজার পুত্র, রাজার পুত্র কি হলো রাজপুত্র। এখানে একটা জিনিস মনে রাখবে, রাজা থাকলে রাজ হয়, পিতা মাতা থাকলে আমরা কি বলবো পিতৃমাতৃ হয়। যেমন মাতৃসেবা, মায়ের সেবা, মাতৃসেবা। তাহলে আমরা কি বলছি, যদি রাজা থাকে রাজ, পিতা মাতা থাকলে পিতৃমাতৃ হবে। আরো কয়েকটি উদাহরণ দিয়ে আমরা চায়ের, এখানে দেখো র, র লোপ পেয়েছে, সুতরাং ল লোপ পাওয়ার কারণে এটা শাকদুগ্ধ, পথের রাজা, রাজপথ। আচ্ছা, এখন আমরা জানবো ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ তো এতক্ষণ আলোচনা করলাম, সপ্তমী, দুঃখিত, সপ্তমী তৎপুরুষ। সপ্তমীতে কি লোপ পায়, সপ্তমীতে লোপ পায় অ, অ তে। আমরা কয়েকটি উদাহরণ দেই, যেমন গাছে পাকা, আমরা কি বলি গাছ পাকা। এখন গাছ এ, এটা বাদ গেল, সুতরাং আমরা এটা বলবো সপ্তমী তত্ত্ব। আরো একটু উদাহরণ যদি বলি, যেমন দিবায় নিদ্রা, দিবায় নিদ্রা, তখন আমরা বলবো দিবা নিদ্রা, দিবা নিদ্রা। এখানে কি বাদ গেল, অন্তস্থ বাদ গেল, তাহলে কি হলো, এটা সপ্তমী তৎপুরুষ। বিশ্ববিখ্যাত। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এগুলো বিভক্তির সাথে সম্পর্কযুক্ত ছিল। এখন আমরা যেটি আলোচনা করব, আরো তিনটি তৎপুরুষ আছে যেগুলো বিভক্তির সাথে সম্পর্কযুক্ত নয়। যেমন এখন যেটা বলবো এটা হলো নয় তৎপুরুষ। নয় মানে হলো না, অর্থাৎ না, নেই, নাই, এই জাতীয় নয়, এই জাতীয় যে অব্যয়গুলো আছে, এগুলো নাবাচক নয় অব্যয়গুলো যদি পূর্বে বসে তৎপুরুষ সমাস হয় তখন তাকে বলবো ন ই তৎপুরুষ সমাস। যেমন ন আচার, একটা উদাহরণ লিখি আমরা, ন আচার হবে অনাচার। আমরা আরো কয়েকটি উদাহরণ যদি মুখে বলি, ন কাতর, অকাতর, ন কাল, অকাল, নয় পর্যন্ত, অপর্যাপ্ত, নয় পর্যাপ্ত, অপর্যাপ্ত, নাই হুশ, বেহুশ। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তৎপুরুষটি সেটি নিয়ে আলোচনা করছি। সেটি হলো উপপদ তৎপুরুষ। বিভিন্ন রকমের প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় এই উপপদ তৎপুরুষ থেকে প্রশ্ন আসে। এই বইয়ের মধ্যে যে সংজ্ঞাটুকু দেওয়া আছে এখানেও একটু জটিল করেই লেখা। আমি বইয়ে কি সংজ্ঞা দেওয়া আছে এগুলো একটু পড়লে তোমরা বুঝতে পারবে। যে পদের
পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এত ঝামেলায় যাওয়ার দরকার নেই বাবা, আমি সহজ একটা পদ তোমাদেরকে দেখাই। যেমন একটা উদাহরণ লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। জলে চরে যে, চরে যে কি হলো? জলচর। আচ্ছা, এখানে ক্রিয়াপদ কি? চরে। চর মূল শব্দ, তার সাথে যুক্ত হয়েছে এ। যদি কোনো ক্রিয়ামূল, এটাকে বলা হয় ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ক্রিয়াপদের মূল অংশের সাথে যদি পূর্বে আরেকটা পদ যুক্ত হয় তখনই হয়ে যায় সেটা উপপদ। আচ্ছা, আরেকটা জিনিস হলো, যেমন ধরো পঙ্কে জন্মে যা। আরেকটা জিনিস মনে রাখার একটা পথ হলো, তোমরা একটা মনে রাখার পথ কি বলছি, মনে রাখার পথ হলো এক কথায় প্রকাশ। আমরা এক কথায় প্রকাশ করি না, অনেকটা এক কথায় প্রকাশের মতো কিন্তু উপপদ তৎপুরুষ সমাস হয়। আর আরেকটা হলো বেশ বাক্যের শেষে হয় কি? যা যে। বেশ বাক্যের শেষে যা আর কি হয়? যে হয়। সহজ কথা মনে রাখবে। যেমন পঙ্কে জন্মে যা, পঙ্কজ। তাহলে পঙ্কে জন্মে ক্রিয়াপদ, জন্মের আগে পঙ্ক যুক্ত হয়েছে। আচ্ছা, আরেকটা হলো, যেমন ধরো পকেট মারে যে, পকেট মার, মার সাথে পকেট যুক্ত হয়েছে। হাড় ভাঙ্গে যে, হাড় ভাঙ্গা। ক্লিয়ার? এখন আসো তুমি, আমরা যেটা দেখব সেটা হলো আমাদের সর্বশেষ যে তৎপুরুষ, সেটি হলো অলুক তৎপুরুষ। অলুক শব্দের অর্থ হলো বিভক্তি লোপ না পাওয়া। অলুক মানে বিভক্তি লোপ না পাওয়া। যে সমাসে, তৎপুরুষ সমাসে মানে বিভক্তি লোপ পায় না, লিখে দিলি বিভক্তি লোপ না পাওয়া। না পাওয়া গেলে তখন তাকে আমরা একটা উদাহরণ দিই, ঘোড়ার ডিম। যেমন ঘোড়ার ডিম, সমস্ত পদে কি হবে? ঘোড়ার ডিমই হবে। এখানে দেখো কোনো বিভক্তি লোপ পায়নি, সুতরাং তাকে আমরা বলবো অলুক তৎপুরুষ। আরো কয়েকটি উদাহরণ দিতে পারি। খসে পড়া সোনার বাংলা, সোনার বাংলা। মনের মানুষ, মনের মানুষ। চোখের ভালি, চোখের ভালি। এগুলোর ব্যাস বাক্য যেভাবে থাকে সমস্ত পদে মানে সেইভাবেই থাকে, কোনো পরিবর্তন হয় না। সুতরাং এটি হলো অলুক তৎপুরুষ। আমরা যদি একটু পেছনের দিকে যাই, আমরা জেনেছিলাম যে তৎপুরুষ সমাস 9 প্রকারের হয়, এবং আমরা জেনেছি তৎপুরুষ সমাস জানতে গেলে বিভক্তি জানাটা অত্যন্ত জরুরি। বিভক্তি জানলে সহজ হয়ে যায় তৎপুরুষটা জানা, সহজ। তো আমরা জেনেছি প্রত্যেকটি তৎপুরুষের কিভাবে হয় সেগুলো জেনেছি, উপপদ জেনেছি, অলুক জেনেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী ক্লাসে বাকি যে সমাসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।